আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজকে আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন তাসনিম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। এবং রয়েছেন জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেনারেল সেক্রেটারি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা শুরু করব। একটু জনাব তাসনিম সিরাজ, আপনাকে দিয়ে আসছি। বিশেষ করে আজকে দিনভর যেটি আলোচনা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে অধ্যাদেশ, যেটি নিয়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে, এবং সকাল থেকে আলোচনা হচ্ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতাকে বাদ দেওয়া হচ্ছে, পরে সেটি আবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং সংবাদটি ভুল ছিল বলে। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে যে বিষয়টি আজকে আসলো এবং এই সরকারের যে মূল আলোচনার বিষয়, যে আন্দোলনের পরে আসলো, সংস্কারের দাবি ছিল আসলে এই সরকারের কাছে সাধারণ মানুষের অনেক। আপনি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, শুরু থেকে আমরা দেখেছি আপনাকে। কোথাও কি আসলে এই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, এই বিষয়গুলো কি আলোচনায় ছিল কিনা? মানে মূল জায়গাতে কি সরকার আছে, নাকি আশপাশের অনেক জায়গাতেও হাঁটাহাঁটি করছে? যখন আন্দোলন হয়েছিল তখন এটা কোনো ইস্যু ছিল না। তখন স্বৈরাচারের পতনটাই আলটিমেটলি গিয়ে মেইন ইস্যু হয়ে দাঁড়ায়। মুক্তিযোদ্ধার সংজ্ঞা তো কয়েকবার বদলেছে। তো মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাই। আমাদের পরিবারে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের অনেকের পরিবারেই আছেন। তো এখন যেটা একটা ভালো জিনিস যেটা আমি দেখছি, যে হয়তো ওই যে সাব ক্যাটাগরি করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের পরিবারকে মুক্তিযোদ্ধার পরিবার বলে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা খুব ভালো। কিন্তু এইটার জন্য যাতে কোনো ধরনের এটার সাথে যেন আবার কোনো কোটা বা কোনো বেনিফিট এগুলো অ্যাড করা না হলেই ভালো আর কি। ওনারা তো এমনি অনেক সম্মানিত। তো দরকার ছিল কি না এটা তো বিতর্কের ব্যাপার। তবে এই একটা জিনিস এটার ব্যাপারে ভালো, দু একটা বিতর্কিত জিনিস তো আছেই, সময়ই বলে দিবে যে কোনটা শেষ পর্যন্ত গিয়ে মানুষ অ্যাকসেপ্ট করে নেবে। জি, আবার আপনার কাছে ফিরবো অন্য প্রসঙ্গে। একটু যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটু এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি অনেকদিন ধরেই ভুয়া মুক্তিযোদ্ধা আলোচনায় ছিল, তারপরে রাজাকারের তালিকা করা নিয়ে সেটিও বেশ আলোচনায় ছিল। আমরা এই সরকারের কাছে যেহেতু অনেক সংস্কারের, যেটি বলছিলাম শুরুতে, মানুষের দাবি রয়েছে, সেই জায়গাতে সরকারকে আমরা এখন পর্যন্ত হাত দিতে দেখিনি। ভুয়া মুক্তিযোদ্ধা অন্বেষণেও খুব একটা অগ্রগতি নেই, কিংবা রাজাকারের তালিকা করার কোনো উদ্যোগও আমরা এখনও দেখিনি। সেটিও করা জরুরি কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে অবশ্যই জরুরি, এবং আরও অনেক জরুরি তালিকা আছে। প্রশ্ন হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আমাদের মানে প্রত্যাশাটা কোন জায়গাতে শুরু হয়ে কোন জায়গায় শেষ হবে। আপনি তার মেয়াদ ঠিক করে দিচ্ছেন, আপনি তাকে কন্টিনিউয়াস নির্বাচনের জন্য প্রেশার দিচ্ছেন, তাকে সংস্কার বিচারের বিভিন্ন আইডিয়াস নিয়ে কাজ করতে হচ্ছে। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, যদিও ট্র্যাকে ফিরে আসছে। এখন কতগুলো কাজে হাত দেওয়া সম্ভব? এই রাষ্ট্র তো একটা ভঙ্গুর রাষ্ট্র। আপনি যেখানে তাকাবেন সেখানে ঝুপ ময়লা জমে আছে। আপনি কটা জঙ্গল পরিষ্কার করবেন, এবং সেই পরিষ্কার করবার ক্ষেত্রে আপনার প্রাধিকারটা কি, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। রাফলি কনভারসেশন থেকে যেটা বুঝতে পারছি, ডিসেম্বর থেকে মার্চ এপ্রিলের ভিতর নির্বাচন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কেন্দ্রিক অনেক সংস্কারের কাজ বাকি আছে। তো এই জন্য হচ্ছে যে গত 16, 17, 18 বছর যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ ব্যবসা, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা, এগুলো আমরা দেখেছি। এই জায়গাটাতে হাত দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা খুব জরুরি ছিল। আমিও নিজে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি নিজেও দেখেছি যে আমার মাকে ইন্টারভিউ দিতে যেতে হয়েছে আর কি, আমার বাবা মুক্তিযোদ্ধা কিনা। এবং ইন্টারভিউ নিচ্ছে কে, এক চেতনাবাস, যে আমার বাবার ক্যাম্পে, আমার বাবা বেস কমান্ডার ছিলেন, ওই ক্যাম্পে ঝাড়ু দিত, অস্ত্র পরিষ্কার করতো, রান্নাবান্না করতো, বাজার করতো। ওর কাছে আমার মাকে গিয়ে ইন্টারভিউ দিতে হয়েছে যে আমার বাপ ওই বেজের কমান্ডার ছিল। আমার বাবা যখন যুদ্ধ করেছেন তার অধীনে সব মিলায় আপনার ওই বেজের সদস্য ছিল 17 থেকে 19 জন, রান্নাবান্না, ঝাড়ু টাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো মিলায় ছিল। সেখানে আমার ওই রিজিয়ন থেকে এখন ভাতা নেয় 72 জন। মানে কি পরিমাণ চেতনাবাস তৈরি হয়েছে এখানে। তো সেই জায়গাতে অবশ্যই এটা একটা ক্লিনিং অপারেশন করা দরকার, কিন্তু মাথায় রাখতে হবে যে কাজটা যদি ফরম্যাটেড ওয়েতে না করা হয়, তাহলে যেটা হচ্ছে, ম্যাডাম
রাইটলি পয়েন্টেড আউট করেছেন, এটা আবার প্রশ্নবিদ্ধ হবে, এখানে আবার হাত দিতে হবে, আবার এটা নিয়ে কমিটি হবে, এটা হবে সেটা হবে। খুব সাদামাটা কিছু কাজ করা যাইতো আর কি, যেটা আমি খুব ফিল করি। সেটা হচ্ছে, দেখেন মুক্তিযুদ্ধের একটা সংখ্যা আছে, বলা হয় 30 লাখ লোক মারা গেছে। এখন আমার বাবা বলছে 30,000 মারা গেছে কিনা সন্দেহ আছে। এখন আমি বহু মুক্তিযোদ্ধা কমান্ডার সিনিয়র লেভেলে কাজ করেছেন, তাদের সাথে কথা বলে দেখেছি। পাকিস্তান সরকার একটা তদন্ত কমিটি করেছে, মুজিব সরকারের তদন্ত কমিটি হয়েছে, আমলারা আপনার তখন বেশ কিছু একাধিক কমিশন করেছে, সেখানে কোনো কমিশনই আপনার 30-35 হাজারের উপরে যায় নাই। হইতে পারে হয়তো 30 লাখ মারা গেছে। একটা ফরমেটেড কমিশন করেন, করে টোটালি আমার জেলায়, উপজেলায়, পৌরসভায় কতজন মারা গেছে, এইটা যদি আপনি ফরমেটেড ওয়েতে করেন 3 মাসের কাজ। এখন কাজটা শুরু করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, এবং একইভাবে আপনি রাজাকারকেও রেফার করেছেন। একইভাবে আপনি ওই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার বিহারি গণহত্যা হয়েছে, উর্দুভাষী যারা ভারতের থেকে এসছেন 47-এ মুহাজির হয়ে, এরকম হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে আমরা একটা টোটাল পিকচারটা পেয়ে যাব। বহু নারী মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আপনি একটা টোটাল কাজটা করে ফেলেন এবং একবারে করে ফেলেন যে কয়জন মারা গেছে। যেমন ধরেন জেলা এক্সে 10 জন মারা গেছে, আপনি একটা মেমোরিয়াল করে দেন, একটা স্মৃতিসৌধ করে দেন কোনো এক জায়গাতে, ওই জেলাতে, এই উপজেলাতে, সব কিছু মিলে ধরেন একটা জেলার 10টা উপজেলা আছে, একটা ডিজাইন কাঠামো করেন শহীদ মিনারের মতো করে, যে একটা মিনারে 10টা শাখা থাকবে, ওখানে প্রত্যেকটা শহীদ মুক্তিযোদ্ধার নাম লিপিবদ্ধ থাকবে ওই জেলাতে। তাহলে জেলার মানুষরা জানলো যে আমার এই জেলাতে যুদ্ধের সময় কয়জন মানুষ মারা গেছে। একইভাবে আপনি এনলিস্ট করে ফেলেন কয়জন নারী নির্যাতনের শিকার হয়েছে, কয়জন রাজাকার আলবদর ছিল, আর কয়জন বিহারি গণহত্যার শিকার হয়েছে। প্রচুর হাজার হাজার বিহারি গণহত্যার শিকার হয়েছে, সেটাও আমাদের স্মরণে এবং মানে মেমোরির ভিতরে আনতে হবে। কারণ এই গণহত্যার পিছনে যতটা না ছিল চেতনা, তার থেকে বেশি ছিল চুরি, ডাকাতি, লুটপাট, বাড়ি দখল, এবং এগুলোর নিজে আমাদের পরিবারের সাক্ষীর ভিতরে আছে। আমার বাবাকে যুদ্ধের পরে একটা বাড়ি দিতে চাইছে শেখ মুজিব, মোহাম্মদপুরে 5 কাঠার উপরে 6 তলা বাড়ি। তোমার বাবাকে লোক দিয়ে পাঠাইছে, তুই বাড়িটা দেখা হয়। শেখ মুজিব তো সবাইকে তুই তুকারি করতো, তুই দেখে তোর বাড়িটা পছন্দ হয়েছে কিনা। তো আব্বা এসে বলতেছে, বাড়িটাই তো দেখলাম অনেক বড় বাড়ি, গুছানো 6 তলা বাড়ি, কিন্তু বাড়িটা কিসের? বলে এটা তোর নামে লিখে দিব, এবারে কাগজপত্র করে দে। তা আব্বা বলতেছে, এটা বাড়িটা কার? এই বাড়িটা হচ্ছে পতিত বাড়ি, বিহারীদের বাড়ি, যাদেরকে খুন করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, তাদের বাড়িচ্যুত করা হয়েছে, তাদেরকে এখন ক্যাম্পে পাঠানো হয়েছে। এই রকম দখল করা বাড়ি ধানমন্ডিতে, মিরপুরে, তারপরে মোহাম্মদপুরে হাজার হাজার আছে, পারহাপস লাখ লাখ আছে। আব্দুল সালাম ভাই ওই কমিউনিটি নিয়ে কাজ করেন, উনি কদিন পর নির্বাচন করবেন ওখানে, উনি এগুলো খুব ভালোভাবে জানেন। তো সেখানে আমার বাবা এটা নিতে অস্বীকার করেছে। তাহলে এই যে বাড়ি লুটপাট হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে, আমি বহু মানুষকে চিনি, গুলশানে মানে বিঘার উপরে আপনার ডুপ্লেক্স বাড়ি ছিল, ইউনিভার্সিটি টিচার ছিলেন, তার বাড়ি দখল করে ফেলছে, খুবই পরিচিত একজন মানুষ। তো এই চেতনাগুলো তো উঠায় নিয়ে আসতে হবে। যুদ্ধ তো শুধু একপাক্ষিক না। আমরা যখন 53-54 বছর পরে এসে একটা জিনিসকে রিজলভ করতে চাইবো, এটা হোলসেল রিজলভ করা দরকার। আপনি ব্যথার শুধু এক অংশে মলম দিলে হবে না। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, হাতে ব্যথা পেয়েছেন, মুখে ব্যথা পেয়েছেন, পায়ে ব্যথা পেয়েছেন, ডাক্তার তো শুধু হাতে মলম দিলে আপনার চিকিৎসাটা হবে না। তো মুক্তিযুদ্ধের এই চিকিৎসাটা করবার জন্য আমাদের একটা হোলসেল কমিশন করা দরকার। কমিশন করে টোটালটা প্রশাসন, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক সবার মেমোরিকে নিয়ে আসা দরকার, কারা কারা জুলুম ছিলেন, কারা কারা জালেম ছিলেন। জি, জনাব আব্দুল সালাম, একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং আজকের যে সংজ্ঞা সেটি হয়তো আপনি পড়েছেন এর মধ্যে, যে মুক্তিযুদ্ধ যে সংজ্ঞা, সেখানে পাকিস্তানি বাহিনীর সাথে তাদের সহযোগী হিসাবেও আরও অনেককে বলা হয়েছে, রাজাকার, আলবদর, আল শামস, মুসলিম লীগ, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজাম ইসলাম, দালাল, শান্তি কমিটি, এদের অনেককে বলা হয়েছে। তাদের অনেকেই তো এখন উপস্থিতি নেই। সেই যুদ্ধটি আসলে কেমন ছিল, মানে সেটিও কি অস্ত্রসহ যুদ্ধ ছিল? আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে বিজ্ঞ 2 জন আলোচক আছে, ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমত কথাটা হলো যে আপনি যেটা প্রথম প্রশ্ন করছেন, যে এই মুহূর্তে সরকারের এটা এজেন্ডা কিনা, আমি বলবো যে এই মুহূর্তে সরকার এটা কোনো এজেন্ডা না, এবং এই এজেন্ডায় হাত দিয়ে এটা আবার বিতর্ক সৃষ্টি করে কোন দিকে নিতে চায় সেটাও জানি না। যেটা ব্যারিস্টার ফুয়াদ যে বিষয়টা বলছেন, অবশ্যই তার সাথে একমত, এটা রিজলভ হওয়া উচিত, কিন্তু এটা সময় লাগবে, সময় সাপেক্ষ, এবং এটা কোনো কমিশনও হয় নাই আমার জানা মতে।
কারণ তারা হঠাৎ করে এটা কোত্থেকে কীভাবে দিল সেটাও আমি জানি না। এটা তো অবশ্যই, কারণ আমরা জানি যে মুক্তিযোদ্ধা আপনি শুরুতে বিতর্কের কথা বলছিলেন, মানে বিতর্কের উদ্বেগ কেন হতে পারে বা কোন কারণে সব মনে সময় করছেন? হয়েছে। এই যে আজকে বিতর্ক হয় নাই, আপনি যেটা বললেন যে ওনারা দেওয়ার সাথে সাথেই তো আবার চেঞ্জ করলো, তার মানে বিতর্ক হয়েছে। ওনারা রাত্রে দিল, সকালবেলা আবার সেটাকে কন্ট্রাডিক্ট করলো, ওনারা নিজেরাই বলে এটা না। তো এটাই তো বিতর্ক। তা দিলেন কেন আপনি? না, ওনারা বলতে চাইছেন যে তারা যে অধ্যাদেশ দিয়েছেন সেটির ভুল ব্যাখ্যা করেছে। কোনো ভুল কোনো ব্যাখ্যা গণমাধ্যম। কোথায়? অধ্যাদেশটাই তো ছাপানো হয়েছে। এটা ভুল ব্যাখ্যা এরকম বললে তো হবে না। তাদের বাইরে কারো কোনো মাথায় দুইটা আছে নাকি যে এটা দিল একটা ছাপাবে আরেকটা? এগুলো বলে আসলে এই জন্যই বললো যে তড়িঘড়ি করলে এই সমস্ত তড়িঘড়ির করার ব্যাপার না। যেমনি সেম ওয়েতে যে মুক্তিযোদ্ধার ব্যাপারটা আওয়ামী লীগ তার দলীয়করণ করতে যেয়ে সমস্ত ইতিহাসকে সে পাল্টায় দিছে। এখন আবার এর উল্টা এটাকে পাল্টাতে যে এখন যদি আবার আমি সেই বিষয়ে সেদিকে হাঁটি, এখন যদি আবার পতাকা পরিবর্তনের বিষয় নিয়ে আসি, এখন যদি আবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয় নিয়ে আসি, তখন তো আবার এটা উল্টা হাঁটা হবে। এই জন্যই বললাম যে এটা এই মুহূর্তে এই সরকারের জন্য এটা এজেন্ডা না। এই মুহূর্তে যেটা 10 মাস এই সরকার আসছে, এইটাও ঠিক যে আবার সরকারের সীমা তো অবশ্যই থাকতে হবে। এটা অসীম সময় তো তার জন্য নাই। এটা তো ফুল ফ্লেজেড কোনো গভর্নমেন্ট না, তাই না? এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীনই, ইন্টেরিয়াম পিরিয়ডের জন্যই সে। তো কাজে সেটা তাকে অবশ্যই মনে রাখতে হবে। সেটার জন্য আমরা যেটা বলছি সেটা হলো যে তাদের সংস্কার তিনটা, তাদের যে কাজ সংস্কার, তারপরে হলো আপনার বিচার, আর একটা হলো নির্বাচন। ওনারাই তো বলছে এবং আমরাও তো বলি এটা ওনাদের দাবি না, এটা তো আমাদের দাবি। আমরাই তো বলছি, কারণ এই সংস্কার আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যখন হাসিনা স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল তখন 31 দফা দেখা যাচ্ছিল যে সব কিছু এই স্বৈরাচার ধ্বংস করে ফেলছে রাষ্ট্র ব্যবস্থাটাকে, এবং এটাকে সংস্কার করা ছাড়া কোনো বিকল্প নাই। এবং যে কারণে আমরা বলছি যে এখানে একটা জাতীয় ঐক্যমত্য দরকার। শুধু যদি বিএনপিও ক্ষমতায় যায়, যেটা পরিষ্কার উনি বলছেন যে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলেও বিএনপি মনে করে যে বিএনপির একার পক্ষে এটা সম্ভব না, আন্দোলনকারী সকল দল শক্তিকে নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরেও, কারণ এমনভাবে সব কিছু ধ্বংস হয়েছে, এটাকে পরিবর্তন করতে হবে। তো সেই কারণে একটা জিনিস দেখেন যে হ্যাঁ, ভুয়া মুক্তিযুদ্ধ অবশ্যই, যেমন আমি তো কখনো আমার মুক্তিযুদ্ধের শেয়ার তো আমি কাউকে দিতে চাই না। সেটা আমার পরিবারের ভাইও যদি কেউ হয়, দল তো বাদই দিলাম, আমার পরিবারের মধ্যেও যদি কেউ হয়, যদি সেটা ভাগ নিতে চাই আমি তো দিব না আমি। কারণ আমি তো আমার লাইফ, আমার জীবন মানে স্যাক্রিফাইস করার জন্য আমি শেষ যুদ্ধে গেছি। আরেকজন তো যায় নাই, যে যত কথাই বলুক সে তো যায় নাই, কাজে সেটা তো আমি তাকে দিতে পারি না। আর আরেকটা হলো যে মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য আমার জন্য তো যারা যুদ্ধ করছে এটা তো আমার জীবনের জন্য একটা অহংকার। তো এই অহংকারে আমি আরেকজনের সামিল হতে দেবো কেন? কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা সত্যি কথা যে এটা কোনোভাবে আওয়ামী লীগ এটাকে ভুলণ্ঠিত করছে, এবং যেহেতু ভুলণ্ঠিত করছে এই বিষয়গুলো আমার এখানে ব্যারিস্টার ফুয়াদ আছেন, আমাদের ম্যাডাম আছেন, বলবো যে আসলে স্বাধীনতার পর থেকেই যদি এই বিষয়টাকে আমরা সচেতন হতাম এবং সবাই কিছু কিছু বিষয় ঐক্যমত পোষণ করতাম, তাহলে কিন্তু আজকের এই পর্যায়টা আসতো না। যদি আজকে যে সমস্যাটা এখন আমরা ফেস করতেছি, এই মুহূর্তে ফেস করতেছি, যে মুক্তিযুদ্ধের পরে সেই সময় ভারত যখন মেজর জলিলকে সেই সময় বাধ্য করলো গ্রেপ্তার করতে, এবং সেই সময় লুটপাটের সমস্ত কিছু যখন তারা নিয়ে গেল, তাকে যখন জেলে নিয়ে গেল, তখন তো ঐক্যবদ্ধভাবে হোল নেশন সেটার প্রতিবাদ করা উচিত ছিল। অর্থাৎ সেখানে তো আমরা সেটা আসিনি, শুরুটা কিন্তু সেখান থেকে। কাজে এখন যদি আমরা বলি যে আজকের এই যে বিভিন্ন ভেদাভেদ, এই ভেদাভেদগুলো একটা জায়গায় যদি কাটিয়ে উঠে একটা জায়গায় আমরা আসতে পারি, অন্তত বাংলাদেশটা আমার দেশ, এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের দলীয় দৃষ্টিভঙ্গিতে না, আমার জাতীয় দৃষ্টিভঙ্গিতে যদি আমি দেখতে পারি, এবং জাতীয়তা বোধটা যদি আমার মধ্যে প্রাধান্য পায়, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার এখানে আমরা ছেড়ে একটা জাতীয় চিন্তাতে আমরা যেতে পারবো। সবাইকে ছাড় দিতে হবে, বললাম তো আজকে দেখেন যে সে সময় মুক্তিযুদ্ধের পরে
ওই যে ব্যারিস্টার ফুয়াদ যেটা বললো, এটা তো সত্যি কথা যে মোহাম্মদপুর বলি, মিরপুর বলি, এই সমস্ত অঞ্চলগুলোতে ইভেন আপনার নওয়াবপুর রোড যেটা দেখবেন, এইগুলো সব অর্থাৎ যেগুলো সব নন বেঙ্গলি ছিল সব পরের দিন সব আওয়ামী লীগের হয়ে গেল, অর্থাৎ সাইনবোর্ড পাল্টায় গেল, মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগ হয়ে গেল, তাই না? অর্থাৎ তাদেরগুলো জবরদখল হতো। তো পরবর্তী পর্যায়ে সেগুলো তো একটা সিস্টেমের মধ্যে আসে নাই। যদি স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে যদি আমরা বলি, তাহলে সেটা তো সেভাবে হয় নাই। আজকে জহির রায়হান কোথায়, কিভাবে হারাই গেল, কেন হারাইলো, কারা তাকে সেই সময় গুম করে দিল? প্রথম গুম তো জহির রায়হান হয়েছে বাংলাদেশে, তাই না? তাহলে কেন গুম হলো? যে এই সমস্ত, যদি আমরা এই জন্যই বললাম এটা একটা বিগ ক্যানভাস, এই ক্যানভাসটা এই মুহূর্তে এই সরকারের জন্য এটা ওপেন করে এটাকে তারা ক্লোজ করতে পারবে না। কাজে এটাকে এই মুহূর্তে তাদের ওপেন না করাটাই ভালো। জি, আরেকটু ছোট করে জনাব তাসলিম সিরাজ মাহমুদ, একটু আপনার কাছে জানতে চাই যে যেটি আজকে উপদেষ্টা বলেছেন যে ৭২ সালের মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা সেটি বাস্তবায়ন করা হয়েছে এবং এর মাঝখানে যে সংশোধন করা হয়েছে সেটি বাদ দেওয়া হয়েছে, পাশাপাশি মুক্তিযোদ্ধা এবং সহযোগী মুক্তিযোদ্ধাদের সম্মান এবং যে সুবিধা সেটি একই থাকবে। এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? একটু ছোট করে জেনে আমরা একটু বিরতি জি, যাব। এখন ওনারা যেটা বলেছেন ৭২-এর সংজ্ঞা, এখন তো সেটা তাহলে পাশাপাশি নিয়ে বসে কম্প্যারিজন কন্ট্রাস্ট করে বলতে হবে। তবে যেটা আমি আগেও বলেছি, সহযোগী এবং মুক্তিযোদ্ধাদের যে একই, এই যে একটা ক্যাটাগরি করা হয়েছে, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে। কিন্তু ওই যে প্রোভাইডেড যেটা বললাম আর কি, তো কারণ আমরা জানি, আমার পরিবারও এরকম আছেন, অনেক নারী আছেন যারা যুদ্ধক্ষেত্রে যেতে পারেননি কিন্তু আড়ালে থেকে অনেকভাবে সাহায্য করেছেন। তো এদের তো এতদিন কোনো স্বীকৃতি দেয়া হয়নি, তাই না? তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আসলে তো স্বীকৃতির আশায় কেউ কিছু করেননি, তখনও করেননি, এখনও যারা আন্দোলন করেন বা করেছেন করেন না, কিন্তু তারপরেও এটা করলে ভালো লাগে যে ঠিক আছে, শেষ মুহূর্তে হলেও আমি আমার কাজটা স্বীকৃতি পাচ্ছি। আমার মনে হয় না এটার বিনিময়ে কেউ কিছু আশা করেন। তবে ওই মুক্তিযোদ্ধার ভাই বোন এতদূর পর্যন্ত না যাওয়াই ভালো। মুক্তিযুদ্ধে যারা মনে করেন যেসব বাংলাদেশের মহিলারা হয়তো অল্প শিক্ষিত বা একেবারেই অশিক্ষিত, কিন্তু কোনো একটা সূত্র পেয়েছেন, তাদের জন্য একটু টাকা পয়সা পাঠিয়েছেন, বা শীতে এসে যাচ্ছে একটু গরম কাপড় পাঠিয়েছেন, বা এই ধরনের সাপোর্ট যারা দিয়েছেন, এরকম অনেকে দিয়েছেন। সো তাদের এই সহযোগী মুক্তিযোদ্ধা সম্মানটা যদি তাদেরকে মানে যেহেতু দেয়া হচ্ছে, এটা আমার মনে হয় যে অনেক এনকারেজিং। তবে ভুয়া মুক্তিযুদ্ধের একটা ইস্যু তো রয়েই গেছে। আর এই যে জিনিসটা ওনারা শুরু করলেন সেটা হলো গিয়ে এই যে মুক্তিযোদ্ধার সহযোগী, এবং এটা নিয়ে হয়তো কিছু ডিবেট পরে হতে পারে। মুক্তিযোদ্ধার সহযোগী যারা, এখন নতুন ক্যাটাগরিগুলি, মানে নতুন সংজ্ঞাটা কোন ক্যাটাগরিতে পড়বে, এটা নিয়ে বিতর্কের স্কোপ আছে। জি, আমরা একটু বিরতি নিয়ে আসবো, তবে তার আগে একটু সালাম ভাইয়ের কাছে একটি বিষয় জানতে চাইবো। আপনি বলছিলেন সকল দলকে সাথে নিয়ে একটি জাতীয় সরকারের যেই প্রস্তাব আপনারা অনেক দিন ধরে দিয়ে আসছিলেন, আরও আগেই, এবং 31 দফা। তবে গতকালও যে বৈঠক হলো ঐকমত্য কমিশনের, সেখানেও আমরা দেখলাম যে আপনারা দিন শেষে আসলে সবার সাথে একমত হতে পারেননি। নারী আসনে সবাই ভোট চাইছে সরাসরি, কিন্তু বিএনপি এখনও আগের পদ্ধতিতেই রয়ে যেতে চাইছে, অর্থাৎ তারা সরাসরি ভোট নয়, আসন ভিত্তিকে যে বিদ্যমান যে পদ্ধতি সেটিতে একমত। সেটি নিয়ে সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো, তবে তার আগে আমরা একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আব্দুল সালাম, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে সংস্কার ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনাদের সাথে অন্য দলগুলোর দ্বিমত থাকছে, বিশেষ করে জামায়াত, এনসিপির সাথে বা এবি পার্টির সাথেও দ্বিমত থাকছে বেশ কিছু বিষয়। সবশেষ যেটি নারী আসন নিয়ে হয়েছে, বাকি সবাই চাচ্ছে সরাসরি ভোট। শুধু তাই না, সুশীল সমাজ বা নারী সংগঠন সহ অনেকেই সরাসরি ভোটের পক্ষে, কিন্তু বিএনপি সেখানেও আপত্তি জানিয়েছে, এরকমের আরও বেশ কিছু জায়গায়। এবং যেটি দেখা যাচ্ছে যে 31 দফার কথা আপনি বলছেন, 31 দফার বাইরে গিয়ে বিএনপি খুব একটা কিছু সংস্কারে আগ্রহী নয়। মানে সেটি যদি হয় তাহলে সবাইকে নিয়ে আপনারা কিভাবে আগাবেন? না, কেন, বিএনপি তো বলছে যদি বেটার কিছু থাকে সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি নাই। কিন্তু সবাই তো দিচ্ছে, সংস্কার কমিশন এটা তো আলোচনা হবেই। আচ্ছা, দেখেন, তো একটা পার্টি না, এখানে অনেক পার্টি,
এটা যার যার একটা ওপিনিয়ন থাকতে পারে। আর আরেকটা যেটা আপনি বললেন ওইটা মনে হয় যে ঠিক না, যে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির সাথে মানে হচ্ছে না, একমত বাকি হচ্ছে না। দলগুলোর একমত না, হচ্ছে না, এটা বেশিরভাগ না, কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে একমত, কিছু কিছু। এখন মহিলাটা যদি ধরেন, আমি যদি বলি না, বেশিরভাগ ক্ষেত্রে বলতে বড় জায়গাগুলো যেমন পরপর না না, দুইবার- ওই যে এখন কিন্তু আবার তাইলে আপনি সুইচ ওভার করলেন, বড় জায়গা বললেন, অর্থাৎ বেশিরভাগ থেকে বড় জায়গায়। এই জন্যই বললাম যে বলার সময় এটা কিন্তু কি বলতেছেন আপনি সেটার ভিতরে আমি বলি শোনেন। এখন বিষয়টা হলো যে বড়টা কি, বড়টা হলো যে আমরা যেটা চাই সেটা হলো যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, এই ধরনের কিছু সংস্কার দরকার, তাই না? এখন সেটার জন্য আমরা বলছি যে আপনি অন্তত প্রতি 5 বছর অন্তত নির্বাচনটা যাতে ফেয়ারলি হয়। অবশ্যই ফেয়ারলি হওয়ার জন্য কি আমরা বলছি যে ওই রানিং গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হইতে হবে, যেটা আগেও ছিল, যেটা বাতিল করলো শেখ হাসিনা। বাতিল করার কারণে কিন্তু সে ফ্যাসিস্ট হইল। যদি প্রতি 5 বছর তাকে নির্বাচন করতে হইতো কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারতো না, জোর করে ক্ষমতায় থাকতে পারতো না। আরেকটা তো আমরা এগ্রি করছি যে মনে করেন যে পরপর 2বারের বেশি কেউ যদি প্রধানমন্ত্রী হতে পারবে, সরকার প্রধান। কিন্তু এই জায়গায় তো বাকিদের সাথে আপনাদের কিছুটা পার্থক্য না আছে, না, বাকিরা চাইছে সেটা হলো পরপর 2বার, আর কেউ বসে মানে এরপরে তো 2বার হইলে পারবে না। এগুলো তো আলোচনা হতেই পারে, কথাটা শোনে না। আমরা যে প্রথমেই যেটা বলতেছি, এরা যেটা সংস্কারের বিষয়ে যে আলোচনা করতেছে, এই সিস্টেমটাকে আমাকে ঠিক মনে হয় নাই, সিস্টেমটাই না। অর্থাৎ আপনি টোটাল জাতীয় বিষয়ে আপনি সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ডাকলেন, সেখানে ছাত্ররাও থাকলো, বা আরও মনে করেন এক্সপার্টি যারা আছে ওনাদের মতো তারাও সেখানে থাকলো। আপনি টোটাল বিষয়ে 1 দিন 2 দিন 3 দিন পরপর আলোচনা করেন, আলোচনা করে সেখানে একটা দেখেন আপনি কোন কোন বিষয়গুলোর মধ্যে ঐক্যবদ্ধ হলো। আর ডক্টর ইউনূস সাহেব কী বলছে যে আমরা দেখব যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে তার ভিত্তিতে আমরা নির্বাচন যাব, বাকিগুলো নির্বাচিত সরকার করবে। এটাই তো তার প্রথম ঘোষণা ছিল। তো এখান থেকে উনি সুইচ ওভার করার তো কোনো কারণ নাই। এখন এরকম তো অনেক বিষয় থাকবেই, সব বিষয় এক হয়ে গেলে তো বাকশালী হইতো, সেটা তো হবে না, তাই না? এখানে কমিউনিস্ট পার্টিও আছে, এখানে আবার ইসলামিক পার্টিও আছে, এখানে আবার সেটি বটে, অবশ্যই সব ন্যাশনালিস্ট বিষয়ে পার্টিও একমত আছে। হবে না। কিন্তু তাহলে আপনারা কোনটার পক্ষে? বেশিরভাগ দল যেটার পক্ষে সমর্থন দেবে সেটার পক্ষে, নাকি আপনারা মানে সেটা কি আপনারা মানতে রাজি আছেন? মানতে অবশ্যই রাজি থাকবো বেশিরভাগ না কেন? দল অবশ্যই। সেটা হলো যেটা একটা, আমি যে মহিলার কথাটা বললেন সেটা এখানে আমি বলি, যেহেতু আমি লোকাল গভর্নমেন্টে ছিলাম, আমি ঢাকার ডেপুটি মেয়র ছিলাম, ইলেকটেড ডেপুটি মেয়র ছিলাম, এখন ইলেকশনই নাই। সেখানে মনে করেন যে এখানে মহিলাদের যে সিট আছে, এখানে আশ্চর্যের ব্যাপার, ছেলেরা একটা সিটে নির্বাচন করে, আর ছেলেদের একটা সিট না, ছেলেদের মতো 3টা সিটে ইলেকশন করতে হয় মেয়েদের। তো এখানে কি তাহলে তার সাথে বৈষম্য হলো না? অবশ্যই। তা আপনি যখন জাতীয় সংসদে বলতেছেন, তাহলে মহিলাদের সিট কয়টা হবে? মহিলারা কয়টা সিটের ডাইরেক্ট নির্বাচন করবে সেটা বলেন। অর্থাৎ এখানে বললে তো যদি 100 আসনে বোধহয় সবাই একমত হয়েছে। দাদা, 100 আসনটা কিভাবে হবে? এই 100 আসনটা কি ওই রকম যে 3টা আসন মিলে, পুরুষদের 3টা আসনের মিলে একটা মহিলা আসন, না কিভাবে হবে এটা? সেটি নির্ধারণ করা যেতে এই পারে তো তার আলোচনার মানে মাধ্যমে। এখানেই তো ব্যাখ্যা। এর জন্য আমরা যেটা এটিও আবার বলছি, গণসংহতি আন্দোলন বলছে যে 20% সরাসরি মহিলা প্রার্থী দেওয়ার জন্য, সেটির কথাও দাবি আছে। এটা তো আমরা বলে আসতেছি, কিন্তু কয়জন দল আমরা দিতে পারছি? কয়টা? খালি বললে তো হবে না। আপনি রাম সাম যদুমধু সবাইকে দিয়ে দিলেন, দাঁড় করায় দিলেন। আপনাকে তো দেখতে হবে যে আজকে একটা পার্লামেন্ট মেম্বার হতে হলে তো তার মিনিমাম যে একটা দরকার। আজকে আমরা চাই যে মহিলাদের পার্টিসিপেশন যত বাড়বে, দলের মধ্যে আমরা চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলেও তো আর সেটা হিসেবে ফুলফিল হচ্ছে না। তারপরেও সেটা করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ান। এটা বাড়ছে তো, আস্তে আস্তে মহিলাদের সিট বাড়ছে। এবং এই মুহূর্তে যদি আপনি নির্বাচিত করতে চান, সবাই যদি একমত হয়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা বলতেছি যে এইটা এই মুহূর্তেই ততটুকু কার্যকর হবে না। এখনো সময় হয়নি বলছেন জনাব তাসনিম সিরাজ মাহবুব। একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি বলছে যে এখনই সরাসরি নারী আসনে ভোটের সময় হয়নি, একটু আপনার মতামত জানতে চাই। ভোটের সময় হয়েছে কি হয়নি, উনি ওনার দৃষ্টিভঙ্গিটা দিলেন, তাই না? আমি একটু আরেকটা কারেকশন দিয়ে মহিলা যে ভোট করে না এমন করে ছোট তো, সেটি এবং খালেদা জিয়া কিন্তু ভোট করছে, জি। বা এরকম আরো অনেক মহিলারা করছে। অর্থাৎ সেই পার্সেন্টেজটা আপনি যেটা সেই পার্সেন্টেজে যাচ্ছেন, মহিলারা কিন্তু ইলেকশন করতেছে ডাইরেক্ট সিটে, সংখ্যাটা কম আর কি। হ্যাঁ সংখ্যাটা কম। জি।
আমার মনে হয় কি মেয়েদেরকে এত আন্ডারমাইন করা ঠিক না। যাদের ওই যোগ্যতা আছে তারা 3 জন কেন 5 জনের সাথে প্রতিযোগিতা করে আসবে, কোনো সমস্যা নেই। কারণ আমরা না, আমাদেরকে সবসময় আপনারা প্রোটেক্ট করে রাখেন, আমরা এটা চাই না, আমাদের এটা প্রয়োজন মনে করি না। কারণ এই একবিংশ শতাব্দীতে শিক্ষিত মহিলার সংখ্যা অনেক বেশি, আর দলের মাধ্যমে আসলে কিন্তু যার মানে ইলেক্টেড না হয়ে সিলেক্টেড হলে যার যোগ্যতা নেই এমপি হওয়ার, সংসদ সদস্য হওয়ার, তিনিও কিন্তু হয়ে যাচ্ছেন, এবং এটা আমরা অতীতে অনেক দেখেছি। কিন্তু ইলেকশন করে যদি আসেন, একটা তো হলো মিনিমাম একটা যোগ্যতা নির্ধারণ করে দেয়া হচ্ছে, আর তাছাড়া আমরা জনগণকে সুযোগ দিই না কেন তাদের মতামত প্রকাশ করার? তারা যদি মনে করেন যে ওই মহিলা যাদের সাথে কন্টেস্ট করছেন তাদের মধ্যে 5 জন করছেন বা যে কজনই করছেন উনি সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, জনগণ যদি ভোট দেয় তাহলে আসতে অসুবিধা কোথায়? মানে ওই জিনিসটাই আমার কি লাগে না যে আমাদেরকে, যেমন আমি এখন যেটা মনে করি যে কিছু জিনিস আছে না যে একজন বাংলাদেশে দেখলে এক্সপেক্টই করা যায় না, একটা শিভালরি আর কি, যে মহিলাকে দেখলে সিট ছেড়ে দেওয়া বা এটা ওটা। আমি এখানে না জেন্ডারটাকে গুরুত্ব দিব না, আমি গুরুত্ব দিব তার বয়স, তার স্বাস্থ্য। যেমন একজন অসুস্থ মানুষ, সে পুরুষ হোক বা মহিলা হোক, তাকে আপনি স্পেশাল ট্রিটমেন্ট দিবেন বা সে প্রিভিলেজড হবে। কিন্তু একজন সুস্থ সবল শিক্ষিত সচেতন নাগরিক যদি ভোটের মাধ্যমে আসতে চায়, সে যদি এই রিস্কটা নিতে চায়, তাহলে আমাদের বা কোনো দলের কোনো সমস্যা তো থাকা উচিত না। সুযোগটা দিয়ে দিন, তারপরে যদি না হয় দেখা যাবে। ওই পরিবর্তন সংস্কারের স্কোপ তো সবসময় আছে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটু পাশাপাশি নারীর এই বিষয়টির পাশাপাশি সংস্কারের প্রসঙ্গ জানতে চাই। যেটি সালাম ভাই বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ঐকমত্যে পৌঁছেছেন, কিন্তু এবং ফ্যাসিবাদ হওয়ার ক্ষেত্রে পাশাপাশি ফ্যাসিবাদ যেন হতে না পারে সেই জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে তারা একমত হয়েছেন। তার মানে কি এই যে মোটামুটি সুখবর আসছে এরকম একটা পর্যায়ে আপনারা পৌঁছাতে পেরেছেন কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনার সংস্কার, ভিন্নমত, একমত হওয়ার এই তরিকাগুলো, কাঠামোগুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। 16-17 বছরের একদলীয় শাসনের মধ্যে থেকে যেটা হচ্ছে যে আমরা সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি, একটা মাত্র মতে অভ্যস্ত হয়ে গেছি, যে ওই কালো কোট পোড়া পেঙ্গুইনগুলো বিভিন্ন বলয় থেকে কি বলে খেকশিয়ালের মতো করে, ওটা আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে যাই। ওই গণভবন থেকে একদলীয় স্বৈরাচাররা কি বলছে, ওই সংসদ থেকে অনির্বাচিত রাতের ভোটের প্রেসিডেন্টরা কি বলছে। যেটা হয়েছে যে অনেকগুলো মত না থাকবার কারণে যেটা হয়েছে, সাডেনলি যখন ভিন্ন দলগুলো বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, ন্যাশনের ভিতরে একটা ট্রমা কাজ করতেছে। হায় এই বুঝি সব দলের ভিতরে ভাঙন শুরু হয়ে গেল। আওয়ামী লীগের বিরুদ্ধে এরা সবাই একসাথে ছিল, আন্দোলন করেছে। আসলে আমরা কোন সাপেক্ষে সবাই একমত ছিলাম? শেখ হাসিনা সাপেক্ষে আমরা সবাই একমত ছিলাম, আওয়ামী লীগের স্বৈরাচার সাপেক্ষে আমরা একমত ছিলাম। কিন্তু সবার তো নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব রাজনীতি আছে বলেই তো পার্টিকুলার পার্সন পার্টিকুলার দল করে, অন্য দলটা করে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই তর্ক বিতর্কটা একটা জাতির চিন্তাকে পরিপক্ক করে। এর মানে এটা না যে এই 6 মাস 8 মাস 1 বছরের ভিতরে এই সকল আলাপগুলোকে বাস্তবায়ন করে ফেলতে হবে, এটা কখনো হবে না। বরং যেটা হবে যে এই যে তর্কগুলো চলছে 10টা দলের মধ্য দিয়ে, এই তর্কগুলো হচ্ছে দলকে ম্যাচিওর করছে, দলের নেতাকর্মীগুলোকে ওপেন করছে, আরেকজনের মতকে মেনে নেবার মতো সহনশীলতা তৈরি করছে। তর্ক বিতর্কের মধ্য দিয়ে সমাজ ম্যাচিওর হয়, বড় হয়, গ্রো করে। তো এটার ম্যান্ডেট কোত্থেকে নেবেন? দিন শেষে ম্যান্ডেট হচ্ছে নির্বাচনের মাধ্যমে নিতে হবে, যে যার যার সংস্কারের প্রস্তাবনা নিয়ে সে জনগণের কাছে যাবে, জনগণ ভোট দিবে, ম্যান্ডেট আসবে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা চেষ্টা করছে ঐক্যমত কমিশনের মাধ্যমে, যে নির্বাচনে যাবার আগেই যদি আমরা একটা সর্বদলীয় কিছু বিষয়ে ঐক্যমতে আসতে পারি, তাহলে যেটা হবে এটা একটা গণ অভ্যুত্থানের বেঞ্চমার্ক অ্যাচিভমেন্ট হবে। 10 বছর পরে যখন প্রশ্ন আসবে, যেটা আমরা এখন ব্যাকে গিয়ে করি, যে 111-এর সরকারের তো অনেক সংস্কার প্রস্তাবনা ছিল, বাস্তবায়ন হয়নি তো। ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে আপনার শতাধিক সংস্কার প্রস্তাব করা হয়েছে, আওয়ামী লীগ কথাও দিয়েছে সেগুলো করবে, একটাও করে নাই, সবগুলো বাতিল করে দিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও কিন্তু একই রকম 3টা জোটের যে প্রস্তাবনাগুলো ছিল, সেখানে কিন্তু একটা সম্মিলিত 30 দফার একটা আলোচনা ছিল, যে যেই নির্বাচিত হয়ে আসে ওই 30 দফাটা সে বাস্তবায়ন করবে। এবং ওই 30 দফার ভিতরে বিএনপির জোট, আওয়ামী লীগের জোট, বাম জোট সব ছিল। হয় নাই তো, করে নাই তো।
তো এখন যদি ওই প্রেক্ষাপট থেকে যেটা আলোচনায় এসছে আমরা ন্যূনতম কিছু বিষয়ে সবাই একমত হতে পারি, এবার তাহলে আগের আকাঙ্ক্ষাগুলো যেগুলো ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলোর কারণে, সেখানে হয়তো আমাদের একটা অ্যাচিভমেন্টের জায়গা থাকবে যে আমরা সবাই মিলে অ্যাটলিস্ট এই 10টা কাজ করেছি, সব দল একমত হয়েছে। কিন্তু সবকিছু একমত হওয়ার মধ্যে অথবা একমত হওয়ার আকাঙ্ক্ষাটা কিন্তু প্রবলেম্যাটিক। তাহলে যেটা হবে যে দলগুলোর ভিতরে কিন্তু একটা ফ্যাসিস্ট নেচার কাজ করবে। কে সুপিরিয়র, কার মতটা গ্রহণযোগ্য হচ্ছে, কে বড় দল। তাহলে কি এটা দলের সাইজের কারণে এটা একমত হইতে হবে আমাকে ছোট দল হওয়ার কারণে? এটা কি আইডিয়ার কারণে একমত হইতে হবে? এটা কি যৌক্তিকতার কারণে একমত হইতে হবে? কোন বেসিসে আমরা একমত হচ্ছি? অতএব সেই কাঠামোটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে, প্রত্যাশাটা যৌক্তিক হইতে হবে, তর্কটা আলাপটা চালায় যেতে হবে, হতাশ হওয়া যাবে না। একটা রাষ্ট্রীয় জীবনের এই তর্কটা হচ্ছে এন্ডলেস। তাহলে আগে আপনি যে উদাহরণগুলো দিলেন, আগেরগুলো যেহেতু বাস্তবায়ন হয়নি, এবার কি এমন কিছু হয়েছে যে এবার বাস্তবায়ন হবে? এখন পর্যন্ত বাস্তবায়ন হবার তো সম্ভাবনা অনেক বেশি। কারণ হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এতগুলো রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাবনা নিয়ে নিজেরা কথা বলেছে, আলাপ করেছে, এবং একটা তৃতীয় পক্ষ এখানে মেডিয়েট করেছে যারা কোনো রাজনৈতিক দলের অংশ না। এই ঘটনা তো ঘটে নাই। 90-80 দশকের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো নিজেরা কেউ তো একমত হয় নাই। যেটা হয়েছে যে বিএনপির নেতৃত্বের জোট তাদের 7 দফা দিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বের জোট তাদের 8 দফা দিয়েছে, বাম জোট তাদের 5-7 দফা দিয়েছে। এই স্বতন্ত্র দফা নিয়ে তারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে। কিন্তু এই 3 জোট কোনোদিন একসাথে বসে নাই। একসাথে বসে তারা সিদ্ধান্ত নেয় নাই যে 91 নির্বাচনে যেই জিতুক আমরা সবাই মিলে এটা বাস্তবায়ন করবো পার্লামেন্টে। এটা কিন্তু কেউ করে নাই। 111-এর সময় দেখেন যেই প্রস্তাবনাগুলো ডক্টর আকবর আলী খান করেছেন অথবা প্রস্তাব করেছিলেন তখন সময়টাতে, উনি কি রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন? কাউকে ইনভাইট করেছে? বিএনপি তখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, কাউকে ডেকেছে উনি? ডাকেন নাই। তাহলে শুধুমাত্র প্রস্তাব করাটা অথবা জাতির সামনে তুলে ধরাটা এটা কত মহান, এটা তো এনাফ না। ডেমোক্রেটিক প্র্যাকটিস হচ্ছে আপনি অংশীজনকে নিয়ে এটা তর্ক করবেন, আলাপ তুলবেন, সবাই মিলে বাহাস করে একটা জায়গাতে কন্টিনিউ করতে 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 এক জায়গাতে এসে সেটেল করবে। এই সেটেল করবার প্রসেসের জায়গা থেকে তো আমরা এখন অনেক এগিয়ে আছি। এবছর যেটা হয়েছে অসংখ্য বিষয়ে তার মানে কি রাজনৈতিক দলগুলো বসছে, কথা বলছে, এই প্র্যাকটিসটা কিন্তু হচ্ছে। তার মানে কি দ্রুত নির্বাচন দেওয়া যাচ্ছে? মানে এই সেটেল গুলো খুব দ্রুত হয়ে যাবে? একটা বড় অংশ তো সেটেল হবে, আমি প্রিটি শিওর, এবং অনেকগুলো তো সেটেল হয়ে গেছে ইতিমধ্যে। 10 মাসে অনেক বিষয় সেটেল হয়ে গেছে। বিভিন্ন মিনিস্ট্রি যে সংস্কারগুলো করেছে, আমি ফরেন সার্ভিস একাডেমি মিটিংয়ে ছিলাম সোমবারে, সেখানে আইন উপদেষ্টা মহোদয় ওনার মন্ত্রণালয়ের যে অর্জনগুলো সেগুলো কিন্তু একটা ফিরিস্তি তুলে ধরেছেন। এই ফিরিস্তি নিয়ে তো আমাদের সামান্য কিছু একমত দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে তো আমরা সবাই ফিরিস্তি একমত হয়েছি, সকল রাজনৈতিক দল করেছে। অর্জন নাকি সংস্কারের কথা বলছেন? সংস্কার, এটাই তো একটা অর্জন। যে সংস্কারগুলো হয়ে গেছে, বাস্তবায়িত হয়ে গেছে অথবা বাস্তবায়ন চলমান আছে, যেটা রাজনৈতিক দল মোটা দাগে মেনে নিয়েছে, এটাই তো আমাদের একটা অর্জন। এবং এই অর্জনটা যদি আপনি প্রত্যেকটা মিনিস্ট্রি ওয়াইজ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মোটা দাগে করেন, আপনি দেখবেন এটা শত ছাড়ায়া যাবে। গণমাধ্যমে যে বিষয়গুলো আসছে, বিশেষ করে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না, নির্বাচনের পদ্ধতি যেটি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রধানমন্ত্রী 2 বার হওয়া, প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবে না, সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, সাংবিধানিক কাউন্সিল, যে বিষয়গুলোকে আমি বড় বিষয় হিসেবে বলছিলাম, এইগুলো যদি ঐক্যমতে আপনারা পৌঁছাতে না পারেন, তাহলে কি আপনাদের মূল আকাঙ্ক্ষা পূরণ হবে? না, আকাঙ্ক্ষা তো হচ্ছে আপনার একটা সেটআপে পূরণ হওয়ার বিষয় না। মুক্তিযুদ্ধ কেন হয়েছে? একটা রাষ্ট্র 1940 সালে লাহোর প্রস্তাবের আলোকে আমরা করতে চেয়েছি। পাকিস্তান রাষ্ট্র তো করা হয়েছিল। তো একটা রাষ্ট্র করবার পরে ওই রাষ্ট্রটা যারা বানাইছে, বাঙালি মুসলমান, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে, সেই রাষ্ট্রটাকে আবার 71 যুদ্ধ করতে হইলে কেন? একটা জাতির আকাঙ্ক্ষাটা হচ্ছে এন্ডলেস, আজাদির লড়াই, অধিকারের লড়াই। এটা আপনি কখনো বলতে পারবেন না যে ডিসেম্বর 25-এ শেষ হয়ে যাবে, জুন 26-এ শেষ হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় আসলে বা না আসলে শেষ হয়ে যাবে না। এটা চলমান এই লড়াই। আমরা একটু ঢাকা উত্তরের মেয়র পদ নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি নিয়ে একটু সালাম ভাইয়ের কাছে জানতে চাইবো, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু শুরুতে যেতে যে জনাব তাসনিম সিরাজ মাহবুব, একটু আপনার কাছ থেকে জানতে চাই,
বিশেষ করে এই একটু বাজেট প্রসঙ্গেই জানতে চাই আপনার কাছে যে বাজেট ঘোষণা হলো সেটি নিয়ে আপনার ওপিনিয়ন কি? বিশেষ করে বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গরিবের জন্য স্বাচ্ছন্দ্যের বাজেটও তৈরি হয়নি, সেই দিকে সরকার মনোযোগ অতটা দিতে পারেনি। একটু আপনার মতামত জানতে চাইছি। আসলে হয়েছে কি, আমাদের বাজেট, আমাদের কিন্তু কিছু একটা প্যাটার্ন আছে। যেমন যদি দলীয় সরকার ক্ষমতায় থাকে, আমি তো আগের দিনই বলি যে দেখবেন কালকে এরা তো বিরোধী পার্টি, এরা এই বিবৃতিটা দিবে, আবার 5 বছর পরে যদি বদলে যায় তাহলে এখন যারা আছে পাওয়ারে এরা যখন বিরোধী পার্টি পরে এই বিবৃতিটা দিবে, শুধু দলের নাম বদলাই দিবে। তো কোনোবারই হ্যাপি না। আমি যেটা বলবো যে আমাদের বাজেটটা কিন্তু পরোক্ষ, যেমন ভ্যাটের মতো পরোক্ষ জিনিস থেকে আসে, কিন্তু আমাদের প্রাইমারি বাজেট যেটা ইনকাম ট্যাক্স, ওটা যাতে বাড়ানো হয় সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং ইনকাম ট্যাক্সটা তো আপনার ইনকামের উপরে হবে, তাই না? সো ওটা মাথায় রেখে যদি একটা বাজেট করা হয় তাহলে গরিব মারার বাজেট হবে না। আর গরিব মারার বাজেট একটা হচ্ছে একটা ওভার ইউজড একটা টার্ম, যেটা সবসময় সব দল ইউজ করেন যখন ওনারা বিরোধী দলে থাকেন আর কি। তো আমার কথা হলো যে নতুন কিছু নিয়ে আসেন, আর আমরা এই সরকারের কাছ থেকে যে যুগান্তকারী কিছু একটা পেয়ে যাব, এটা আশা করার এটা আশা করাটা কতটুকু প্র্যাকটিক্যাল। যেমন আমার খুব একটা জিনিস নিয়ে আমি খুব ডিস্টার্ব, যেই জিনিসগুলিতে ট্যাক্স কমানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র কেনার জন্য ট্যাক্স কেন কমানো হবে? আমি কিন্তু এটা জানতে চাই। এই অনুষ্ঠানটা যদি বাজেট সংক্রান্ত কেউ দেখে থাকেন, আমি এটা জানতে চাই 18 কোটি মানুষের মধ্যে কতজনের আগ্নেয়াস্ত্র দরকার, কি কারণে দরকার। আমি লিগ্যাল ওয়েপনের কথা বলছি, আমি অবৈধ অস্ত্রের কথা বলছি না। এটার উপরে কেন ট্যাক্স কমানো হলো? আপনি তো যেসব জায়গায় তো বলবো কি, যেমন ওই যে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল এখানে, যে কেবল টিভি অপারেটররা, ওদের উপরে দরকার হয় ট্যাক্স বাড়ান। কারণ ওরা তো যেসব জায়গায় দিলে, প্রাইভেট টিভি চ্যানেলে দিলে একটু সুবিধা হয় আমাদের যারা চ্যানেল মালিক, তখন ওনারা কম বিজ্ঞাপন দিয়ে বেশি অনুষ্ঠান দেখাতে পারেন, কিন্তু সেগুলোতে দিচ্ছে না। কিন্তু আপনারা গরিবকে মাথায় রেখে কি আজ পর্যন্ত এই দেশে কোনো বাজেট হয়েছে? যেই বাজেটই দেন গরিব কিন্তু গরিবই থেকে যাচ্ছে। তবে আশা রাখি এখন অনেক সংস্কার হচ্ছে, আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। সো যারা ইলেকশন করে নির্বাচিত সংস্থা হিসাবে আসবেন, আশা করি ওনারা এমন একটা বাজেট দিবেন যেখানে গরিব মারার বাজেট এই টার্মটা ইউজ করতে হবে না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটু আপনার কাছে জানতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্যে দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠার কাজ করেছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। তাহলে আমরা করিডোর নিয়ে এত কিছু আলোচনা করলাম, রাজনৈতিক কত আলোচনা সমালোচনা, তাহলে কেন? আমরা কি একটু আগ বাড়িয়ে কিছু করছিলাম কিনা? এটা খুব স্বাভাবিক তো আপনার, রোহিঙ্গারা কোন দেশে থাকে? তারা কি জাতিসংঘের দেশে থাকে না আপনার দেশে থাকে? তো যেই দেশে থাকে সেই দেশে তো এটা নিয়ে কনসার্ন হবে। খুব জেনুইন তো। বাংলাদেশে 13 লক্ষ প্লাস বাচ্চা কাচ্চা বিলায় এখন আপনার একটা 16-17 লাখ হয়ে গেছে। এই নির্যাতিত যে জনগোষ্ঠীরা এখানে আছেন তাদের কিন্তু সহায়তা দেবে জাতিসংঘ, তার প্রয়োজনে করিডোর বানাচ্ছি, কিন্তু সেটি জাতিসংঘের মধ্যে বিষয়টা এখানে মিসগাইডেড। এটা টোটাল ইন্ডিয়ান মিডিয়া এই বিষয়টাকে প্রচন্ড গোলমেলে করে পাকিয়েছে। বাংলাদেশের যে বিষয়টা এখানে হচ্ছে যে বাংলাদেশ সরকারে গত 16-17 সাল থেকে দেখবেন বিষয়টা কিন্তু বেশ হাইলাইটেড ছিল একটা সময় 17-এর পরে, কিন্তু 2-3 বছরে দেখেন রোহিঙ্গা ইস্যুটা কিন্তু একটু ব্যাকফুটে চলে গেছে এবং সাহায্য যেটা আসতো গ্লোবালি সেটা কিন্তু কমে গেছে। একসময় সম্ভবত পার হেড $16 দেওয়া হতো, এটা কমতে কমতে 12, 10, 8, এখন সম্ভবত 6 চলে আসছে। তো এখন এই বিশাল জনগোষ্ঠীকে যে আপনি ফিট করবেন, কিভাবে করবেন? এখানে ক্রাইম জড়িয়ে গেছে, ড্রাগের বিজনেস আছে, গ্যাং তৈরি হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, মেয়েদেরকে বেশ্যালয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, লট অফ ইস্যুস তৈরি হয়েছে। অতএব এই সংকটটাকে তো বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাকে বিবেচনা করতে হবে। এখন বাংলাদেশের সামনে রোহিঙ্গা ইস্যুটার অপশন কি আছে? প্রথম অপশন হচ্ছে রিফিউজিরা যে অঞ্চল থেকে আসেন তাদেরকে সম্মানের সাথে, নিরাপত্তার সাথে ওই অঞ্চলে ফেরত পাঠানো, রিপ্যাট্রিয়েশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনার রিসেটেলমেন্ট। পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যারা 1951-এর যে রিফিউজি কনভেনশন আছে সেই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ।
তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রিফিউজিদেরকে তাদের দেশে নেয়। যেমন দেখবেন, আপনার মনে থাকার কথা, সিরিয়াতে যখন গৃহযুদ্ধ শুরু হলো, জার্মানি 1.5 মিলিয়ন রিফিউজি নিয়েছে সিরিয়া থেকে, এককভাবে নিয়েছে। এবং যে বিশাল লং মার্চেস, শত শত মাইলের মার্চ, মানুষ হেঁটে চলে আসছে জার্মানিতে ইউরোপের ভিতর থেকে আপনার। তো সেই 15-16 লক্ষ রিফিউজি তারা নিয়েছে, নরওয়ে নিয়েছে, সুইজারল্যান্ড নিয়েছে, নেদারল্যান্ড নিয়েছে, প্রপোর্শনালি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়েছে। ইউক্রেনের যুদ্ধের পরে দেখেন টোটাল ইউরোপিয়ান ইউনিয়ন তাদের রিফিউজি ইনফ্লাক্স নিয়ে গেছে। তো রিসেটেলমেন্ট একটা অপশন। এখন বাংলাদেশ থেকে কিছু রিসেটেলমেন্ট হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে, আপনার আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ফিউ থাউজেন্ড চলে গেছে, যারা এক্সট্রিমলি ভালনারেবল একটা ক্রাইটেরিয়া তৈরি করেছে, সেখান থেকে গেছে। থার্ড অপশন কি রিফিউজিদের ক্ষেত্রে? সেটা হচ্ছে রিইন্টিগ্রেশন, তারা নতুন দেশে হোস্ট কান্ট্রিতে থেকে যাবে। এখন রিফিউজিদের হিস্ট্রিটা দেখেন, আফগান ওয়ার দেখেন, 79 সাল থেকে আফগানিস্তানে যুদ্ধ চলছে গত 2 বছর থেকে টানা। রাশিয়া দখল করলো, তারপরে আমেরিকা এখানে ঢুকলো, তালেবানরা এসছে, আবার পরাজিত হয়েছে, আমেরিকানরা পালায় চলে গেছে। এই যে 3.5 মিলিয়ন রিফিউজি আসছে পাকিস্তানে, কয়জন ফিরে গেছে? ওদের নাতি নাতনি পর্যন্ত হয়ে গেছে। এই যে 4 মিলিয়নের উপরে রিফিউজি সিরিয়া থেকে তুরস্কে চলে গেছে, তাদের কয়জন যে রিপ্যাট্রিয়েশনের জন্য বাংলাদেশ এটি করতে আগ্রহী ছিল বা চেয়েছিল? আলটিমেটলি তো তাই। মানে বাংলাদেশের হাতে অপশন কোথায়? তাকে প্রথমটা চুজ করতে হচ্ছে তো, যে আমি চাই যে আমার বাস্তবতায় আমি এই মানুষগুলোকে, নাগরিকদেরকে তার দেশে ফেরত পাঠানোর জন্য, সেটা সে কিভাবে করবে? সেখানে কন্টিনিউয়াসলি যুদ্ধ হচ্ছে দুই পক্ষ। আর আরাকান আর্মি একটা গ্রুপ আছে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, ব্রাদারহুড অ্যালায়েন্স আছে আলাদা গ্রুপ, তারা আলাদা করে যুদ্ধ করছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্মি, এবং এই রোহিঙ্গা ভিলেজগুলোতে গিয়ে সবাই ওখানকার রোহিঙ্গা ছেলেদেরকে রিক্রুট করতে চাচ্ছে। যে রিক্রুট করতে হচ্ছে না এক গ্রুপ, অন্য গ্রুপ এসে আবার এখানে অ্যাটাক করতেছে। তাহলে কিন্তু রিফিউজি ইনফ্লাক্সটা আপনার কন্টিনিউ রয়ে গেছে। বাংলাদেশ সরকার চেয়েছিল যে গোপনে একটা সমঝোতা করে জাতিসংঘের সাথে, যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা রিফিউজি ক্যাম্প বর্ডারের ওই পারে আরাকানেই করা যায় কিনা। তাহলে এই যে হাজার হাজার পালায়া চলে আসতেছে, সেই ইনফ্লাক্সটা আপনার বাংলাদেশের উপরে আসবে না। এখন যদি ওখানে একটা ক্যাম্প করেন, এই ক্যাম্প কিন্তু সিকিউর করতে হবে, এই ক্যাম্পে তো খাবার দাবার দিতে হবে। বাংলাদেশ চ্যাপ্টার যেটা রাজি হয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে খাবার দাবার, ওষুধ, সেটা করলে তো জাতিসংঘের তত্ত্বাবধানে হইতে হবে। জাতিসংঘ যদি এখন সম্পৃক্তই না হয়, তাহলে সম্পৃক্ত হয় নাই ব্যাপারটা এরকম না। গোয়েন্দালিস তো তাই বললেন, সম্পৃক্ত মানে কোনো কনক্লুসিভ ডিসকাশন হয় নাই, ওইটা বলেছে যে ডিসাইসিভ কিছু হয় নাই, কথা তো হয়েছে। আদারওয়াইজ আপনার জাতিসংঘের মহাসচিব কি এখানে হলিডে করতে আসছে 4 দিনের জন্য? আমরা একটু জনাব আব্দুল সালাম, একটু আপনার কাছে যেটি বলছিলাম যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়াদ, যেটি যেহেতু আগের গেজেটটি সংশোধিত আকারে প্রকাশ হয়েছে, তার মানে 1 জুন সেটি মেয়াদটি শেষ হয়ে গেছে। তারপরে জনাব ইশরাক হোসেন আবার আন্দোলনের হুমকি দিলেন, ঈদের পরে আবার আন্দোলন হবে। পাশাপাশি সেখানে গেল 14ই মে থেকে, অর্থাৎ যে জনসেবার জন্য তিনি মেয়র হতে চাইছেন, 14ই মে থেকে সেখানে সব ধরনের জনসেবা বন্ধ রয়েছে। তাহলে কোন পদে তিনি বসবেন, মানে জোর করে বসবেন কিনা, বা জনসেবার জন্য যাবেন, জনসেবা বন্ধ রয়েছে, ব্যাপারটা একটু গোলমেলে কিনা? গোলমেলে তো সরকার করে ফেললো এটা। যখন নির্বাচন কমিশন যখন গ্যাজেট করছিল, আপনার ভাষ্য মতেই যদি হয় যে তাহলে তো ওই কয়দিনের জন্য সে দিল না কেন? যখন নির্বাচন কমিশন যখন গ্যাজেট করলো কোর্ট রায় দেওয়ার পরে, তখন ওই কয়দিন, ঠিক আছে, ওই কয়দিনের জন্যই দিয়ে দিত তাকে মেয়র, এটা বলে দিত যে তুমি এই কয়দিনের জন্য। তো গোলমেলে তো সরকার করলো। এখন আর তার মানে কি আপনি কায়দা কানুন করে টাইম পাস করলেন? এটা কি টাইম পাসের ব্যাপার? এটা তো টাইম পাসের ব্যাপার না, এটা তো একটা গুরুত্বপূর্ণ, একটা সাংবিধানিক ব্যাপার। এখন তো মেয়াদই নেই, এখন কিভাবে? এখনকার প্রশ্ন এখন আসতেছে। আপনি ওই সময় জানেন যখন বিষয়টা রাইজ হইলো, আজকে এই অবস্থাটা কে নিয়ে গেল? এটা কি ইশরাক নিয়ে গেল নাকি সরকার নিয়ে গেল? কে নিয়ে গেল ওইটা বলেন, সরাসরি বলেন না কেন? কথাটা হলো শোনেন, সংবিধান, ওই যে বলে না যে শেখ হাসিনা কি সংবিধান মানছে নাকি? মানে নাই বলে তো সে স্বৈরাচার হয়েছে। তা আপনিও মানবেন না, আইন মানবেন না, কোর্ট মানবেন না, কাছারি মানবেন না, তাহলে আপনি কোর্টকে করেন, কোর্টের শোকজ করেন যে তুমি রায় দিলা কেন? এই বিষয়টা হলো যে মানে বিচার মানি তালগাছ আমার, এটা বললে তো হবে না। আজকে এই যে একটা অবস্থায় নিয়ে গেল সরকার, এই অবস্থাটা কেন নিয়ে গেল? এটার জন্য দায়ী কে? এটার জন্য তো দায়ী ইশরাক না, এটার জন্য তো দায়ী সরকার।
সেটা তো বিগিনিং এই প্রবলেমটা সলভ করতে পারতো, জি। কিন্তু করে নাই, জি, তাই না? শেষ না না, শেষের আগে আপনার একটা বলেন, আমি ওই আপা এখানে আছে, তবু একটা আমি এখানে বলি, জি। ওই যে সরাসরি নির্বাচনের কথা যে আপাও বলছে, না, আমরা সেটি আরেকদিন আলোচনা করব। আরেকদিন শোয়েন, মমতা যত আওয়ামী লীগের নামে সরাসরি ভোটে আসছিল, তো কি ওই পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্য ছিল? যে আমরা ওগুলো কি ভোট আলোচনা শেষ ছিল? করতে হচ্ছে আজকে। হ্যাঁ, ওই যে আপনাদের না হইলেও তিনজনকে তো ধন্যবাদ দল তো জানাচ্ছি। nominate দর্শক, এই ছিল করতে আমাদের থাকে। আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দলও তো nominate করতে থাকে।